জাতীয় নির্বাচন এবং গণভোটে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ। তরুণদের দল থেকে অনেকেই জয়ী হবেন, আশা প্রধান উপদেষ্টার। জবাবদিহি নিশ্চিতে ব্যর্থতায় রাজনীতিকদের উপর আস্থা হারাচ্ছে জনগণ। সংস্কারে দেশ বদলে যাওয়ার ধারণা নিয়ে ভিন্ন মত। অভ্যুত্থানের বিপক্ষের 25 ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, ভোট বানচালে বিপুল অর্থ ব্যয় এবং ষড়যন্ত্রের অভিযোগ। চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ, সেনা প্রধানের হস্তক্ষেপ চায় দলটি। সেনা সদরের তদন্ত কমিটি গঠন। শিশুগুলো যুদ্ধের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ প্রকাশ, সংকটাপন্ন হওয়ায় আফনানকে আনা হচ্ছে ঢাকায়। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রাজনীতিকদের উপর আস্থা হারাচ্ছে জনগণ। সব দল মিলে সংস্কার করলে দেশ বদলে যাবে, এমনটা কখনোই সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় শুধু একটি সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, তা অর্থবহ এবং কার্যকর না হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। এমন বক্তব্য উঠে এসেছে রাজধানীতে এক আলোচনায়। মব সন্ত্রাস, নির্বাচনের টাকার খেলা, নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন রাজনীতিকরা। জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা বিষয়ে আলোচনা সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা। নিরাপত্তার বিষয়টি 1 নম্বরে চলে এসেছে এবং একই রকম ভাবে কর্মসংস্থান ইত্যাদি বিষয় এসছে। শান্তি, সততা, সুশাসন, জবাবদিহিতা এবং একই সাথে স্বচ্ছতার বিষয়টি এসছে। মব সন্ত্রাস ঠেকাতে না পারা সহ বিভিন্ন পর্যায়ে বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি সুশাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন, ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বুলিং করে যে তোমাদের কি 100টা ভোট আছে, তোমাদের কি কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, কয়টা ভোট পাবা, কয়টা লোক আছে তোমাদের। একদিকে প্রত্যাশা, আরেকদিকে অনবরত বুলিং। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদদের জবাবদিহিতার ওপরও জোর দেয়া হয়। রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না, এটা তো সত্য কথা, বিশ্বাস করতে চাচ্ছে না। আমরা কি করা দরকার, এজ এ পার্টি আমাদের কি করা দরকার, আমরা জবাবদিহিতা কিভাবে এনশিওর করব, এই থ্রু দ্য প্রসেস, পার্লামেন্টারি প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস এন্ড থ্রু পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব। আগামীতে যারা দেশ চালাবে তারা যেন ক্ষমতার ভারে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সে আহ্বান জানানো হয় আলোচনা সভায়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কর্মী সভায় তিনি এই কথা বলেছেন। আমরা এমন একটি সংসদ নির্মাণ করতে চাই যেই সংসদে কোনো নৃত্য গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে। যেই সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না। সেই জন্য বলি, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর বসুন্ধরায় জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সহায়তা চান দলের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। আলোচনা হয় বাংলাদেশের টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও পূর্বের মতো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসবে, আর যেই ক্ষমতায় আসবে সেই হয়ে উঠবে স্বৈরাচার। রাজধানীর বাংলা মোটরে হ্যাঁ ভোটের প্রচারণামূলক ভোটের গাড়ি উদ্বোধনের সময় এসব কথা বলেছেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল নানা কৌশলে গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। যারা কখনোই সংস্কার চায়নি তারাই এখন না ভোটের পক্ষে কথা বলার চেষ্টা করছে। এনসিপি নেতারা বলছেন, যারা গণভোটে না এর পক্ষে থাকবে তারা নির্বাচনে জনগণের সমর্থন পাবে না। একই সঙ্গে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছে এনসিপি। আর এ সময় নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন, অতীতে আওয়ামী লীগ সরকার 10 টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশকে লুটপাটের দিকে ঠেলে দিয়েছিল। জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ এর পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। আমরা বলছি, যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন। জাতীয় নির্বাচন এবং গণভোট বানচাল করতে বিপুল অর্থ ব্যয় এবং ষড়যন্ত্র করতে পতিত স্বৈরাচারের দোসর ব্যবসায়ীরা। জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া 25 ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় অভিযোগ খতিয়ে দেখে আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। 24-এর গণ অভ্যুত্থান চলাকালে দেশের অধিকাংশ শীর্ষ ব্যবসায়ীরা আওয়ামী লীগ সরকারকে সমর্থন জানিয়েছিল। এমন অভিযোগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে রাষ্ট্রপক্ষের কাছে সালমান এফ রহমান সহ 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিলের ষড়যন্ত্রের নেপথ্যে অর্থের যোগান দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম, নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনাদের গণমাধ্যম থেকে আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছি, ব্যাপারগুলোকে জানতে পারছি। 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরো 200-র অধিক রয়েছে। যারা গণহত্যাকারী পক্ষের শক্তি, তাদের অবশ্যই বাংলাদেশের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাই, কোন প্রকার পলিটিক্যাল শেল্টারের মধ্য দিয়ে রিকনসিলিয়েশন করা হয়, অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে, এরা বাংলাদেশের জন্য কালচাপ হয়ে উঠেছে এবং আবার উঠবে। যারা বিচারিক প্রক্রিয়া আস্থা রাখতে চায় না, আমরা তাদেরকে সন্দেহ করছি। এই অবস্থায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের কথা জানিয়েছে প্রসিকিউশন। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই, অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। 24-এর 5ই আগস্ট পরবর্তী দীর্ঘ সময় পরে এই অভিযোগ কেন? গণমাধ্যমের এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আপনারা যে 25 জন, আমরা কোয়েশ্চেন অ্যান্সার একটু পরে নেব। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ প্রার্থীদের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির 4র্থ দিনে এমন অভিযোগ তুলেন অনেক প্রার্থী। তাদের দাবি, আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ভূমিকা আরও জোরদার করতে হবে। পাশাপাশি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তারা। 645টি আবেদনের মধ্যে আজ 211 থেকে 280 নম্বর পর্যন্ত আপিলের শুনানি হচ্ছে। বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও নামঞ্জুরও হয়েছে বেশ কিছু। আপিল শুনানির পর গণমাধ্যমে তারা অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে। অন্যদিকে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আর শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত না হলে সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। জাতীয় নির্বাচন সামনে রেখে শুধু ক্ষমতা পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় নাগরিক সমাজ। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। সকালে রাজধানীর সেরডা মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার এবং নির্বাচনী ইশতেহার শীর্ষক সুজন এবং এর বিভাগীয় সংলাপে এসব বিষয় উঠে আসে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলোর ইশতেহারে 15টি মৌলিক সংস্কার প্রস্তাব এবং প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। থানার অস্ত্রগুলো লুট হয়েছিল 5ই আগস্টের পরে,
1335টি লুট হওয়া অস্ত্র এখন উদ্ধার হয়নি। আমি যদি 5টা করে অস্ত্র এক একটা মানে এমপির আসনে দেই, 300 এমপি, আপনি দেখেন একটা অস্ত্রই কিন্তু একটা আসনের জন্য অনেক বেশি বেদনাদায়ক। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য মব সংস্কৃতির অবসান হওয়া দরকার। এই সহিংসতার অবসান ছাড়া এটা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা জানি গুম খুন এবং বহু লোকের প্রাণহানি হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে বলতে হবে এই ব্যাপারে তাদের অবস্থান কি। নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে অনেকগুলো দলীয় হয়ে গেছে, এগুলো যাতে নির্দলীয় ব্যক্তিদেরকে এগুলোতে নিয়োগ দেওয়া হয় এবং এগুলো যাতে কার্যকারিতা প্রদর্শন করতে পারে, এই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চাই। চুয়াডাঙ্গায় নিরাপত্তা বাহিনীর হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, বিচার বহির্ভূত এই ধরনের মৃত্যু দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা, যা দেশের জন্য শুভ নয়। গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত চায় জনগণ। বিবৃতিতে নির্যাতনের মৃত্যুর শিকার শামসুজ্জামান ডাবলুর পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন মির্জা ফখরুল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তী সহ 18 জনের বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা 2রা ফেব্রুয়ারি। দুপুরে ঢাকার বিশেষ জজ 4 এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ঠিক করা হয়। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 18 জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের শুনানির জন্য 18 জানুয়ারি ঠিক করেছে আদালত। এর আগে দুদকের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম যুক্তিতর্ক তুলে ধরে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। এরপর কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। প্রশাসনকে ব্যবহার করে এই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আজমিনা সিদ্দিক এই প্লটটা হাসিল করেছেন। তারা লাভবান হয়েছে এবং লাভবান হওয়ার জন্য প্রধানমন্ত্রীর অবৈধ আদেশকে তারা এস্টাবলিশ করেছেন। এই প্লটগুলা তারা হস্তগত করেছেন নিজের, এটা একটা আনইথিক্যাল কাজ। আয়ুষ সাহেব তার যতগুলা ফলস ফেব্রিকেট কাগজপত্র আছে সবগুলোই জব্দ করে আজকে উপস্থাপন করেছে এবং উপস্থাপনের মাধ্যমে আমরা মামলা তার বিরুদ্ধে সম্পূর্ণরূপে প্রমাণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতারকের খাতায় তার নাম আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 236 মৌলভীবাজার 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা এখন রয়েছি মৌলভীবাজার 2 এই আসনটিতে এবং আমার সাথে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু জানতে চাই, ভোটারদের সাড়া আপনারা কেমন পাচ্ছেন? একটি উপজেলা নিয়েই তো একটি আসন, একদম একেবারে সাধারণ মানুষের রেসপন্স কেমন পাচ্ছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 3রা নভেম্বর আমাদের প্রাথমিক তালিকা ঘোষণা হওয়ার পর থেকে আমরা আমাদের প্রার্থী আলহাজ শুকুর সাহেবকে নিয়ে কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল নেতৃবৃন্দ আমরা কুলাউড়া উপজেলার 17টি পৌরসভায় 13টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় আমরা কার্যক্রম চালাচ্ছি। আমরা ভোটার ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতিকে, অর্থাৎ সাধারণ মানুষ এই নির্বাচন কেন্দ্রিক আপনারা তো মানুষের কাছে যাচ্ছেন, তারা কি দাবি দাবা চাইছে, উন্নয়নের কি কর্মকাণ্ড আপনারা করতে পারেন যেটি আসলে ভোটারদেরকে বলছেন? দীর্ঘ 17 বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাচ্ছে। ভোটারদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আছে। এই যে 17 বছর যে কুলাউড়া উপজেলার 13টি ইউনিয়নের একটি পৌরসভা উন্নয়ন বঞ্চিত, মানুষের চাচ্ছে যে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাতে আগামীতে কুলাউড়া উপজেলায় একটা আধুনিক উপজেলা হিসাবে রূপান্তরিত করা যায়। এই কুলাউড়ায় একেবারে তৃণমূলে বিএনপি কতটা সংগঠিত আছে এবং ঐক্য কতটা আছে আপনি বলবেন? আপনারা জানেন সেপ্টেম্বর মাসে আমাদের কুলাউড়া উপজেলার কাউন্সিল হয়েছে। আমরা কুলাউড়া উপজেলার 13টি ইউনিয়নের 117টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি করে আমরা সরাসরি
প্রত্যক্ষ 1035 ভোটের মাধ্যমে আমরা উপজেলা কমিটি করেছি, যার কারণে আমাদের কুলাউড়ায় বিএনপি উজ্জীবিত এবং বিএনপি তৃণমূল পর্যায়ে অত্যন্ত সংগঠিত। অন্যান্য প্রার্থীও তো রয়েছেন, অনেক প্রার্থী রয়েছেন এই জায়গায়। তো সামগ্রিক বিবেচনায় প্রতিদ্বন্দ্বিতাটা কেমন হবে এবং আপনারা কি কতটুকু আশাবাদী? এখানে খুব তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু আমরা আশাবাদী। ভোটাররা যেভাবে সাড়া দিচ্ছে, আমাদের কুলাউড়া এই সংসদীয় আসনে প্রায় 3,03,000 ভোট। আমাদের আশা এখানে 2 লক্ষ ভোট কাস্ট হবে এবং আমাদের প্রার্থী আলহাজ শকুরুল্লাহ শকুর সাহেব কাস্টিং ভোটের 50% অর্থাৎ 1 লক্ষ ভোটের ব্যবধানে চেয়ে ভোট বেশি পেয়ে আমরা জয়লাভ করব, এটা আমাদের আশাবাদ। এই বিষয়ে একটা বিষয় জানতে চাই, একেবারে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কিংবা অনেকে আছেন মৎস্যজীবী, একেবারে সুবিধাবঞ্চিত মানুষ, তাদের জন্য আপনাদের কি পরিকল্পনা আছে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য? আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক মরহুম খালেদা সাহেবের মৃত্যুর পরে আমাদের দল এবং আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর আমাদের কর্মীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আশা করি আমরা এবার আমাদের সব কিছু ভালোই ভালো চলবে ইনশাল্লাহ। আপনারা নির্বাচনের সময় এখন পর্যন্ত অন্যান্য যারা প্রার্থী সকলে মিলে তো নির্বাচন করবেন, তবে লেভেল প্লেইং ফিল্ডের অবস্থাটা আপনাদের পর্যবেক্ষণ কি? আমাদের এই যে কুলাউড়া সংসদীয় আসনে নির্বাচনের লেভেল প্লেইং অত্যন্ত ভালো। আমরা যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন, আমরা প্রত্যেকে আন্তরিকভাবে আমরা কাজ করছি। আমরা কারোর বিরুদ্ধে কোনো কুৎসা বা কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা দিচ্ছি না এবং আমরা আন্তরিকভাবে স্বার্থপূর্ণভাবে আমরা কাজ করে যাচ্ছি মাঠে ময়দানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখন আমরা রয়েছি মৌলভীবাজার 2 আসনে। পরবর্তীতে সন্ধ্যা 7টার সংবাদে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে। ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নতুন অংশীদারিত্ব এবং সহায়তা চুক্তি চূড়ান্ত হয়েছে। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন দূত। বৃহস্পতিবার নিজের পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পেশ করবেন ব্রেন্ট। সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে এসে পৌঁছান। That our negotiators finished their work on an upgraded partnership and cooperation agreement between the EU and Bangladesh. The second, that our election observation mission has now deployed in this country, and you will start to see long-term observers in your districts as of this weekend. ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।